2024 থেকে 2025 ভারত বাংলাদেশের কূটনৈতিক গ্রাফটা সোজা লাইনে নয়, জিগজ্যাগ। কখনো চুক্তির হাতছানি, তো কখনো ভিসা কাউন্টার বন্ধ, কখনো দূত তলবের নোট। প্রশ্নটা মানুষের মুখে, সোশ্যাল মিডিয়ায়, রাজনৈতিক মঞ্চে ঘুরছে। এটা কি প্রতিবাদের বছর নাকি আস্থার ক্ষয়? আজ ভারত বাংলাদেশের সম্পর্কের কঠিন বাস্তবতাকেই আজকে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে তুলে আনার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আমরা পেশাগত কারণে গত কয়েকদিন কলকাতার বাইরে ছিলাম, যে কারণে আমরা নিয়মিতভাবে এই টক শোতে বসতে পারিনি। এর মধ্যে অনেক ঘটনাই ঘটেছে যা শুধুমাত্র আমাদের উদ্বেগ বাড়ায়নি, বরং আমরা দুই সাংবাদিক বন্ধু যে লক্ষ্য নিয়ে এগোচ্ছিলাম এই প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে, সেই লক্ষ্যে যে গত 1 থেকে 1.5 বছর ধরে যেভাবে আমরা প্রতিদিন স্ক্রিন শেয়ার করছিলাম, কোথাও গিয়ে তুমি আশাহত হচ্ছ কিনা? দেখো, আমি আশাহত হচ্ছি না, কিন্তু আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের যে পলিসিগত ব্যাপার, বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা দেখতে চাই। শুধুই কি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা, নাকি ভারত বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা? পরমাশিস, অধিকার রক্ষা বা যে কোনো উদ্যোগ একপাক্ষিক হয় না। বাংলাদেশের আমি তোমাকে বলি যেটা হচ্ছে যে আমরা অধিকার রক্ষার কথা বলছি, সেটা যে শুধু বাংলাদেশের নয়, শুধু ভারতের নয়, আমাদের প্রথম কলকাতার পলিসি হচ্ছে গোটা পৃথিবীর সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কিভাবে বাঁচিয়ে রাখা যায়। 2, সব মানুষের অধিকার রক্ষা হোক, গোটা পৃথিবীর সব দেশেই শান্তি বিরাজ করুক। তার মধ্য থেকেও অত্যন্ত স্পর্শকাতর আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যে ভৌগোলিকভাবে, বাণিজ্যিকভাবে, ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, শিক্ষার ক্ষেত্রে আমাদের সঙ্গে সম্পর্কের একেবারে ভিত্তি হচ্ছে ভারত এবং বাংলাদেশ। স্বাভাবিকভাবেই অন্যান্য প্রেক্ষাপট যা থাকবে তার থেকে আমাদের একটু বেশি নজর থাকবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের নিরিখে এবং দুদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে। আমরা সমালোচনা করেছি, ডিরেক্টলি আমি বলতে চাই, আমরা সমালোচনা করেছি বাংলাদেশের যে বিক্ষোভের আগুন ধীরে 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 15 বছর জমার পরে 2024-এর আগস্টে আমরা যেটা দেখেছি, সেটা কেন ঘটলো? বাংলাদেশের নবপ্রজন্মের ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে ছাত্ররা সামনের সারিতে ছিল। সেই ছাত্ররা বাংলাদেশের মানুষের অধিকার, সংস্কার এবং গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিল। সেই জায়গা থেকে সেই দেখতে চাওয়ার যে তাদের আশা বা আকাঙ্ক্ষা ছিল, এটা পরিচালনার দায়িত্ব দিয়েছিল ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব ঐক্যমত্যের ভিত্তিতে দীর্ঘ সময়, দীর্ঘ আলাপ আলোচনা, এর মধ্যেও সংঘর্ষ হয়েছে, লুটতরাজ হয়েছে, বিএনপির লোকেরা নানা রকম সুযোগ নিয়েছে, তারা দলকে শুদ্ধ করার দায়িত্ব নিয়েছে, অনেক বার্তা দিয়েছে সবাই। সব পরেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের যেখানে শুধু বিএনপির লোকেরা কেন, বাংলাদেশে আমি একটু থামিয়েই বলছি, আজকের আমরা একেবারেই আলোচনা থাকবে, একেবারে নির্যাসটি থাকবে বাস্তবতা নিরিখে। কোনো ধরনের আমরা কোনো ইনফরমেশন বা আমাদের চোখে যা দেখেছি আমরা গত 16 মাসে, আমরা কোনোটাই উপেক্ষা করব না। শুধু বিএনপি নয়, বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল, কিংবা এখন রাজনৈতিক দলের বাইরে যে মব সংস্কৃতি গড়ে উঠেছে বাংলাদেশে, সেটিও কিন্তু যেটাকে প্রেসার গ্রুপ বলে, ভালো এবং মন্দ মিশিয়ে সবাই যে একেবারে ভালো কাজ করেছে নট দ্যাট, সবাই যে মন্দ কাজ করেছে নট দ্যাট, ভালো এবং মিশিয়েই সব রাজনৈতিক দল। কিন্তু যখন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের সবচেয়ে বড় উৎসব, যার দিকে গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কোন অপশক্তি হাদির মৃত্যুর পর যে জানাজা হয়েছে, গোটা বিশ্ব দেখেছে, সেই আবেগ ধুলোয় মিশিয়ে দিচ্ছে কারা? সেই লড়াইকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে কারা? গোটা বিশ্ব এটাও দেখেছে পরমাশিস, যে জানাজা হয়ে যাওয়ার পর একদল কৌতূহলী মানুষ তারা কিভাবে সংসদ ভবনের দিকে এগিয়ে গিয়েছেন। আমার তো দেখে এই ছবিটা দেখে মনে হয়েছে এই মানুষগুলো
কি সত্যি বাংলাদেশের মানুষ? কারণ তাদের বাংলাদেশের মানুষ হলে তাদের তো সংসদ ভবনে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। আমার তো এই কৌতূহল দেখে মনে হয়েছে এই প্রথমবার তারা বাংলাদেশের ওই রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউর এই বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে গেলেন, বা এই জীবনের প্রথম এই দৃশ্য না দেখলে কারোর মধ্যে এই কৌতূহল থাকে না পরমাশিস? ভাই, সংসদ ভবন তো চিড়িয়াখানা নয়, সংসদ ভবন তো চিড়িয়াখানা নয়। বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে কোনো একটা দল, যেখানে আইনের শাসন থাকবে না। পুলিশ প্রশাসন বলছে ডেইলি স্টার, প্রথম আলো পুড়ে গেলে আমরা সেখানে প্রতিহত করতে গেলে আরো মৃত্যু বাড়বে, টাকা দিয়ে সেটা সংস্কার করা যাবে, মৃত্যু হলে টাকা দিয়ে, কোনো মৃত্যু হলে হবে না। তাহলে বাংলাদেশে কোন অপশক্তি পুলিশকেও থামিয়ে দিচ্ছে? না, এবং আমি ওই এনসিপি একজন নেতা, শীর্ষ নেতা নাহিদ ইসলাম, উনি বলেছেন যে সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টাই নাকি এই ডেইলি স্টার, প্রথম আলো পত্রিকায় হামলার নেপথ্যে কাজ করেছেন। উনি সরাসরি এটা বাংলাদেশের অভ্যন্তরে, আমরা বলছি না, আমরা তো ভারতীয় সাংবাদিক, আমরা তো ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখবই। আজকের যে আলোচনা হবে সে আলোচনা খুবই সোজাসাপটা হবে, আপনাদেরকে ধৈর্য নিয়ে শুনতে হবে, বুঝতে হবে। রবীন্দ্রনাথ কি আওয়ামী লীগ করতেন? নজরুল কি আওয়ামী লীগ করতেন? যারা রবীন্দ্রনাথের গান গাইছে, যারা নজরুলের গান গাইছে, তাদের ছায়ানট উদিচি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কি বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা হচ্ছে? না, তারা কি এই বাংলাদেশটাই চেয়েছিলেন কিনা? পরমাশিস, তুমি এই বাংলাদেশটা চেয়েছিলেন কিনা? বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলেন কিনা? এই যে মব সন্ত্রাস, এই কথাটি বললে পরেই এক শ্রেণীর মানুষ রাড়া করে যাচ্ছে। ডেইলি স্টারের সামনে একজন প্রতিবাদী এই যে সন্ত্রাসী হামলাকে মব বলেছেন। মব বলতে তো জনতা, মব তো আলাদা কোনো বিশেষায়িত নয়। মব ইংরেজি শব্দ, তার বাংলা শব্দটা যে সংঘবদ্ধ একদল মানুষ বা জনতা বা সাধারণ মানুষ, তারা বিক্ষুব্ধ হয়ে জটলা হয়ে তারা কোথাও ভাঙচুর করেছেন, কিংবা আইনের শাসন নিজের হাতে তুলে নিয়েছেন। তো স্বাভাবিকভাবে মব বললে কি মিন করছেন তারা? সেই সমস্ত মানুষগুলোকে তো আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে গত 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা যে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে বিনির্মাণের জন্য চেষ্টা করে আসছিলাম, আপনারা যারা এই মুহূর্তে আমাদের দর্শক রয়েছেন বাংলাদেশের কিংবা ভারতের কট্টর বিরোধী, তারাও কি বলতে পারবেন যে এই বিরোধিতা করে আলটিমেট লাভটা কি হবে? এবং আপনারা যে বিরোধিতা করছেন তার পেছনে লজিকটা কি আছে? আপনারা যারা বিরোধিতা করছেন তারা, আমি বারবার পরিষ্কার বলছি, দেখুন, ভারতের কেন্দ্রীয় সরকার একটি রাজনৈতিক সরকার। সেই রাজনৈতিক সরকারের অন্য একটি রাজনৈতিক সরকারের ওপর খুব ন্যায়সঙ্গত ভাবেই হোক, রাজনৈতিক ভাবেই হোক, তাদের ভালো লাগা মন্দ লাগা থাকতেই পারে, এবং সেটা হয়তো আমরা অতীতে দেখেছি। তার ফলও গত 1.5 বছর ধরে আমরা ভুগেছি ভারত বাংলাদেশের সম্পর্ক কি। এবং এই মতামত কিন্তু গোটা 140 কোটি ভারতের নয়, একটি রাজনৈতিক দলের, কেন্দ্রীয় সরকারের, তাদের দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভর করেছিল ভারতের শাসক গোষ্ঠী বিজেপি এবং বাংলাদেশের শাসক গোষ্ঠী আওয়ামী লীগের সম্পর্ক। এটা 140 কোটি মানুষের দৃষ্টিভঙ্গি নয়। এক্ষেত্রে এটাও বলছি যে কূটনৈতিক শিষ্টাচার রক্ষার দায়িত্ব দুই দেশের সরকার সংরক্ষণ করে। সাধারণ মানুষের যে বৈরিতা আজকে তৈরি হয়েছে, এর পেছনেও আমাদের উভয় দেশের কূটনীতিক নীতি, আদর্শ এবং প্রয়োগজনিত সমস্যা আছে, সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। তার মানে এই নয় যে আমরা বাংলাদেশের ঢাকা কিংবা চট্টগ্রাম কিংবা খুলনাতে ভারতীয় দূতাবাস বা কনসুল অফিসের বাইরে গিয়ে হুমকি করব। তার মানে এই নয় আমরা কলকাতা, দিল্লি, আগরতলা, শিলিগুড়িতে বাংলাদেশ উপদূতাবাস, হাই কমিশন কিংবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে গিয়ে ভাঙচুর করব, আমরা আগুন জ্বালিয়ে দেব। এইটা কখনোই দুই দেশের সাধারণ মানুষের সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে এটা ইতিবাচক কখনোই হতে পারে না। যেমন পারে না ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, 32 নাম্বার কিংবা অন্যান্য প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানকে ভাঙচুর করে আগুন লাগিয়ে একেবারে উন্মাদের মতো উল্লাস করা, এটা তো কখনোই সুষ্ঠু সভ্য গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আপনাদেরকে ভারত এবং বাংলাদেশের যারা এই ধরনের বিক্ষোভে সামিল হচ্ছেন তাদের কাছে মোরাল অফ দি স্টোরিটা কি? আমার কাছে তো আমার এই আজকের আলোচনার আমি বুঝে উঠতে পারছি না আজকের আলোচনার বিষয়টা কি হতে পারে। কাদেরকে নিয়ে আমরা টক শো করছি, কাদের জন্য আমরা আলোচনা করছি, কাদের জন্য আমরা আজকে প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিয়ে আমরা কন্টেন্ট প্ল্যান করছি, ডিজাইন করছি। আপনাদের মধ্যে গত 14-15 মাসেও তো কোথাও গিয়ে পরিবর্তন আমরা লক্ষ্য করিনি, বরং আরো কেউ কট্টর ভারত বিরোধিতা আপনারা সামনে নিয়েছেন, কেউ আবার কট্টর বাংলাদেশ বিরোধী হয়ে গিয়েছেন। কেন? আমার বক্তব্য হচ্ছে, ভারত বিরোধী হও, আমাদের কোনো আপত্তি নেই। একটা ময়মনসিংহে একটা দীপু দাসের হত্যায় ভারতীয়রা
এদেশে বাংলাদেশ হাইকমিশন আগরতলা হোক, কলকাতা হোক, বিক্ষোভ দেখাতে পারে, সে বিক্ষোভের মাত্রাটা ধ্বংসাত্মক হতে পারে। এগুলো রাজনৈতিক কৌশল, এগুলো বিরোধিতার একটা ভাষা। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এখানে কেরলে কোনো বাংলাদেশি ছেলেকে যদি পিটিয়ে মারা হয়, যদি মুসলিম সম্প্রদায় হয়, বাংলাদেশ হাইকমিশনের সামনে যদি বিক্ষোভ হয়, এগুলো স্বাভাবিক। কিন্তু ভারত শত্রুতা করুন, শোনো, ভারতের আমি যেটা বলতে চাইছি, বাংলাদেশিরা যারা মনে করছেন ভারত আপনাদের শত্রু, আপনারা শত্রুতা করুন, কিন্তু আপনাদের নিজেদের দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠা রক্ষা করুন, ধ্বংস দিয়ে নয়। আপনারা যদি জামাত শিবিরকে, আপনারা যদি মৌলবাদ শক্তিকে বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে পারেন, করুন। ভারত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিভাবে চলবে আগামী দিন, ভারত সেটা বুঝে নেবে। একদমই তাই। কিন্তু রবীন্দ্রনাথের গান যারা চর্চা করে, নজরুলের গান যারা চর্চা করে, যারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা গোটা বিশ্বের কাছে তুলে ধরে, তাদের কাছে আপনারা গিয়ে বলছেন আমরা যেটা চাইছি সেটা করতে হবে, এই লোকটাকে চাকরিতে রাখতে হবে, তাহলে ট্রাইব্যুনাল করে হাসিনার আপনারা বিচার চাইলেন কেন? আমাদেরই এক পরিচিত সাংবাদিক, বাংলাদেশের সাধারণ মানুষ কি এটা চেয়েছে? শিক্ষিত ছাত্র সম্প্রদায়, ঢাকার শিক্ষিত ছাত্র সম্প্রদায়, নাহিদ ইসলামরা কি এটা চেয়েছিল? হাদি কি এটা চেয়েছিল? ভারত বিদ্বেষী যদি মনোভাব থাকে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করুন, আগুন জ্বালিয়ে নয়। ওকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, আমরা যেটা চাইছি সেটাই করতে হবে। এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। ভারত বিদ্বেষী কথা বলুন, কোনো সমস্যা নেই। ডেইলি স্টার প্রথম আলো ভারতের বয়ান এস্টাবলিশ করে, এই ধরনের মানে ঠুনকো যুক্তি তারা ভারতের বিরুদ্ধে প্রতিদিন খবর, আমি নাম ধরে বলতে পারি কয়েকজন প্রথম আলো ডেইলি স্টারের কয়েকজন নিয়মিতভাবে গত 14-15 মাস ধরে নিয়মিতভাবে ভারতের কট্টর সমালোচনা করেছেন, এবং তারা কিন্তু উচ্চ পদে রয়েছেন ডেইলি স্টার প্রথম আলো। তাহলে তারা কি করে ভারতের বয়ান এস্টাবলিশ করছে, নাকি সত্য সহ্য হচ্ছে না? সত্য মেনে নিতে পারছে না। ইলেকশন কি হবে? ইলেকশন হবে? একজনরা রাতের অন্ধকারে ভোট দিয়ে গেছে, আপনারা একটা বিল্ডিং জ্বালাতে আসছেন, পুলিশকে দাঁড় করিয়ে রাখছেন, পুলিশ বলছে মৃত্যু হলে আমি ভোট করাতে পারবো না। ভোটের দিন যে এই ঘটনা হবে না? না, এটা তো শোনো, এই যে তো তোমার মনে আছে কিনা, তুমি আমি তো কখনো কোনো ভিডিও ডিলিট করি না, নামাইও না। আজকে থেকে 8-9 মাস আগে আমি বলেছিলাম নির্বাচনের আগে কি পরিকল্পনা হতে পারে, এবং আসলেই নির্বাচনের যে ডিজাইন বা নির্বাচন হওয়া না হওয়া এবং ফলাফলের ডিজাইন, সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম। কারণ আমার এটা মনে হচ্ছিল যে এই নির্বাচনটিকে সামনে রেখে নিঃসন্দেহে একটি পক্ষ ঘোলা জলে মাছ শিকার করবেন, এবং আলটিমেটলি মানে ওই যে হয় না যে মূলো ঝুলিয়ে বাকি গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে যারা রাজনীতি করে, 71-এর স্বাধীনতার পক্ষে যে শক্তিগুলো রাজনীতিতে সক্রিয় এখনো পর্যন্ত রয়েছে, তাদের ভাগ্যে শেষ পর্যন্ত মূলই ঝুলবে। কারণ এই বিষয়টি ডিজাইনটা হয়েছিল অনেক আগে থেকেই। এবার আমার কথার সঙ্গে অনেক সময় এখন সুর মিলে যাবে, এবং আওয়ামী লীগ বলতো যে তাদের একটা গভীর ষড়যন্ত্র শিকার। আজকে আপনারাই সেটাকে এস্টাবলিশ করে দিচ্ছেন। ভাই, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করুন, সেভেন সিস্টার রক্ষা করবে, বুঝে নেবেন। সেভেন সিস্টারকে আপনারা কায়েম করবেন নিজের দেশের গোপালগঞ্জে, শুধু ঢাকাতে শান্তি প্রতিষ্ঠা করুন আপনারা। সেটাই সেভেন সিস্টার ছেড়ে দিন, ওটা তো আমরা বুঝে নেব সেভেন সিস্টারে কি আছে না। শুধু ঢাকাতে, শুধু ঢাকার শাহবাগে শান্তি প্রতিষ্ঠা করুন, সাধারণ মানুষ সিএনজি করে যাতায়াত করুক। না, সেটা তো আজকে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা কি বাংলাদেশটা চেয়েছেন কিনা? কারণ আমি নিশ্চিত বাংলাদেশের 80% মানুষ তারা রাজনীতি 9-6 বোঝেন না, এবং তারা এরকম সকল এই যে এরকম ভাবে বাইরে এসে ভাঙচুরের পক্ষে নয়। আমি নিশ্চিত, কারণ বাংলাদেশের 80% মানুষ নির্মোহ, নির্লিপ্ত, সাধারণ, এবং তাদের খুব ন্যূনতম প্রত্যাশা চাহিদা। এই 20% মানুষের যত সমস্যা, এবং তারাই কিন্তু এখন প্রতিক্রিয়াশীল, অতি প্রতিক্রিয়াশীল, অতি পাকিস্তানি ভক্ত, বা কেউ অতি ভারত বিদ্বেষী, কিংবা কেউ ভারতের ভক্ত, কিংবা কেউ বাংলাদেশকে নিয়ে হয়তো ওভার রিয়াক্ট করে রাস্তায় নামছেন। ডেইলি স্টার প্রথম আলো যারা পুড়িয়েছেন, আমার তো বিশ্বাস তারা কতদিন ডেইলি স্টার কিনে পড়েছেন আমি জানি না। আমি স্পেসিফিক কোন পত্রিকার মানে আমি পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক সভ্য সমাজের যে কোনো মত, পথ, আদর্শ তাদের নিজের মতো করে বলার অধিকার রাখে। আমি ডেইলি স্টার প্রথম আলোর সম্পাদকীয় নীতি পক্ষে বিপক্ষে সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানটি একটি গণমাধ্যম, এবং সেই প্রতিষ্ঠানের যারা এই মুহূর্তে যে সার্কুলেশন, তারা প্রত্যেকেই প্রথম আলোর নীতি, আদর্শ বা এডিটোরিয়াল পলিসির সঙ্গে
একসঙ্গে তারা সহমত বলেই পত্রিকাটি পড়েন, পত্রিকাটি কেনেন, অনলাইনে দেখেন, রেজিস্ট্রেশন করেন, বা অনলাইনে তারা সাবস্ক্রাইব করে তারা পড়ছেন, তাহলে বাংলাদেশের তো সবচেয়ে প্রচার বহুল এই দুটো গণমাধ্যম। তাহলে আমি যদি ধরে নিই যে তারা ভারতের বয়ান প্রতিষ্ঠা করে, তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ তো এই ভারতের বয়ান প্রতিষ্ঠা করে সেটা তো তারা কিনছেন। তাহলে তাদের বিরুদ্ধে কি আপনারা এই কাজটা কেন করলেন? আমাদের আলোচনা কিন্তু ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর বিষয় নয়। কারণ ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে, তুমি শুনে রাখো, পরিষ্কার বোঝা যাচ্ছে যারা এই কাজটা করছে তারা প্রকৃত অর্থে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার, বাংলাদেশের নতুন করে যে সংস্কার, তারা সেটা চায় না। তারা নিজেদের কুক্ষিগত যা আগে হয়েছে, টাকার এপিট আর ওপিট যা আগে হয়েছে সেটা এখন হতে যাচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করছে না। আমরা ক্ষমতায় আসব, আমাদের কথা শুনতে হবে। এইভাবে হবে না। এইভাবে বাংলাদেশ আবার একটা নতুন সংকটের দিকে যাবে। এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে গতকাল পর্যন্ত যা হয়েছে, শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পর, শেখ হাসিনা চলে আসার পর গণভবনে মানুষ ঢুকেছিল, সেই বিক্ষোভের, সেই দৌড়, সেই জিনিস তুলে আনা, সেই জিনিস কেড়ে আনা, সেই জিনিস ভেঙে আনা, তার আবেগ ছিল। আর হাদির জানাজায় গিয়ে সংসদ ভবন কি চিড়িয়াখানা? না, শুধু তাই নয়, ডেইলি স্টার প্রথম আলো, আবার বলছি, ডেইলি স্টার প্রথম আলো থেকে প্রিন্টার, আইসক্রিম, ক্যামেরা, এগুলো করার উদ্দেশ্যে। এটা কি অধিকারের কালচার নাকি? একদম হতে পারে না। আবার তাদের মব বললে তাদের আবার খুব মাইন্ড হয়। ওই যে একটা কথা আছে না, প্লিজ কুত্তাকে কুত্তা বলবেন না, কুকুর বলুন, তাহলে কুত্তা মাইন্ড করবে, তাই তো? বিষয়টি তাই। এই মব আপনাকে মানতে হবে। মব কোন ধর্মীয় আদর্শে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে কোনো ধর্মের মধ্যে এই হিংস্রতা নেই। এবং আমরা ছোটবেলা থেকেই শুনেছি যে ইসলাম পবিত্র ধর্ম এবং ইসলামে কখনোই অশান্তির কথা বলা নেই। তাহলে আপনারা এই অশান্তি কেন করছেন? ভাই আমরা গত দুদিন আগে 22 তারিখ আমরা মুর্শিদাবাদ জেলার মির্জাপুরের খাগড়াপুর মোড়ে গেছিলাম। সেখানে একটি রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের একটা জনসভা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল। সেখানে কোনো উগ্রতা ছিল? একদমই নয়। প্রত্যেকে মুসলিম। গোটা পৃথিবীর মিডিয়া দেখেছে। সেখানে ম্যাক্সিমাম ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষরা, তারা ধর্মের, সেখানে কোনো বাবরি মসজিদ নিয়ে কথা হবে না। তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেখানে কোনো উগ্রতা ছিল? এবং তা নয় শুধু, আরেকটি কথা বলছি, আমি বললাম ভারতীয় মুসলিমদের আমি কুর্নিশ জানাই। তুমি খেয়াল করে দেখেছো, আমরা যখন প্রস্তাবিত বাবরি মসজিদের ভেতরে ঢুকলাম, তখন একজন মুসল্লি, উনি বলতে যাচ্ছিলেন রাজনৈতিক কথা, তখন পাশ থেকে আরো 4-5 জন মুসল্লি বলল যে দেখুন, এটা বাবরি মসজিদের জায়গায়, এইমাত্র নামাজ আদায় করেছেন আপনি, এখানে কোনো রাজনীতির কথা বলবেন না, এই ময়দান থেকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন। এবং সেখানে সেই জনসভায় জনতা উন্নয়ন পার্টির মঞ্চ থেকে বারবার বলা হচ্ছিল বাবরি মসজিদ লেখা জামা এখানে কেউ বিক্রি করবেন না, কেউ পরে আসবেন না। এটা সরাসরি রাজনৈতিক মঞ্চ। এবং বাবরি মসজিদের একটি লাইনও হুমায়ুন কবির বলেনি। আমরা তো ছিলাম ওখানে প্রায় 40 মিনিটের ভাষণে। রাজনৈতিক আমরা বলছি না, গোটা মিডিয়া সেটা দেখেছে, গোটা পৃথিবীর মিডিয়া দেখেছে। বিজেপি তৃণমূলকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, মানে একেবারে কোনো কথা হবে না। কিন্তু বাবরি মসজিদ, যে বাবরি মসজিদের উদ্যোক্তা 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাস করলেন, যে রাজনৈতিক তার যে রাজনৈতিক উত্থানের পেছনে বাবরি মসজিদের শিলান্যাসের অবদান, কিন্তু এই ভদ্রলোক ওই মঞ্চে দাঁড়িয়ে বাবরি মসজিদের কথা একটা লাইনও বললেন না। এটাই হচ্ছে ভারতের ধর্মপ্রাণ একজন মুসলমান নাগরিকের দায়িত্বশীল তার যে আচরণ, সেটি তিনি উল্লেখ করেছেন। আমি খুব সহজভাবে বলছি, আমাদের আলোচনায় আজকে অনেকেই হয়তো আমাদের নিয়ে বলবেন আপনারা খেয়ে দিয়ে কাজ নেই, আপনারা কেন আমাদের দেশ নিয়ে কথা বলেন। আমরা আপনাদের দেশ নিয়ে কথা বললাম কোথায়? সারাদিন ঘুম থেকে ওঠার পর রাত অবধি আপনারা ভারতকে সামনে রেখে চলছেন। সারা দিন ভারত 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 ভারত, সারাদিন ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত স্বপ্নেও শুধু ভারত আপনাদের সামনে, ভারত জুজু রয়েছে। কেন এই প্রশ্নটা কেন? ভারত বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে পাশাপাশি দেশ। বাংলাদেশের 3 দিকে ভারত, আর ভারতের একটা গুরুত্বপূর্ণ জায়গাতে, একটা গুরুত্বপূর্ণ অংশে, ভারতের একটি গুরুত্বপূর্ণ পাশে ভৌগোলিকভাবে ভারত বাংলাদেশের অবস্থান রয়েছে। ভারতের কোনোভাবে আপনাদেরকে উপেক্ষা করে ভারত চলবে না, আপনারাও ভারতকে উপেক্ষা করে চলতে পারবেন না। ভারতের সঙ্গে এত রেষারেষি কেন করছেন আমি জানি না। মানে এর পেছনে নিশ্চয়ই সকলে নয়, আমি কিন্তু বলছি যে ভারতের বিরুদ্ধে যারা রয়েছেন তারা বাংলাদেশের এই
80% মানুষ এই 9-6 নেই। তাদের মধ্যে হয়তো কোনো কারো ক্ষেত্রে ভোট না দিতে পারার কষ্ট রয়েছে, কারোর মধ্যে হয়তো আওয়ামী লীগকে নির্লিপ্তভাবে ভারতের সমর্থন দেওয়ার বিষয়ে রাগ বা ক্ষোভ রয়েছে, কিন্তু তারা এত কট্টর ভারত বিরোধী বলে আমার মনে হয় না। এবং তারা ওই দূতাবাসের সামনে, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে গিয়ে তারা ভাঙচুর করবেন এরকম আমার মনে হয় না। তাদের মধ্যে হয়তো ভারতের প্রতি ক্ষোভ রয়েছে, কিন্তু ভারতীয় জনগণের প্রতি তাদের কোনো বিদ্বেষ বা ক্ষোভ নেই বলে আমার মনে হয়। আমি দেখো, এখানে আরেকটা প্রসঙ্গ তোমাকে আমি বলি। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে হামলা বা বিক্ষোভ যদি হয়, সেক্ষেত্রে রিয়াজ হামিদুল্লাহ সাহেবকে যেমন দিল্লি ডেকে পাঠাবে, আবার কলকাতাতে বা আগরতলায় বা দিল্লিতে যদি কিছু হয়, তাহলে প্রণয় ভার্মা সাহেবকেও কিন্তু ঢাকা ডেকে পাঠাবে। এটা হচ্ছে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য, সম্পর্ককে জিয়ে রাখার জন্য। এগুলো জিজ্ঞাসাবাদ, এগুলো অনেক মিডিয়া হয়তো হাইড করে, অনেক বড় করে দেখায়। সেটা হচ্ছে মিডিয়ার খাদ্য বা খোরাক। এটা নিয়ে কিন্তু এই যে দু দেশের থেকে দু দেশের তলব করা হচ্ছে, এটা নিয়ে কিন্তু বেশি হাই 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 গেল 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 এসব করার কোনো দরকার নেই। দরকারটা হচ্ছে আপনারা আপনাদের দেশের মাটিতে, আমরাও আমাদের দেশের মাটিতে সাধারণ মানুষের অধিকার রক্ষার কথা বলবো। সাধারণ মানুষ যেন, মানে দায়িত্বশীল রাজনৈতিক দল, দায়িত্বশীল সরকারের প্রতি আস্থা রেখে চলতে পারে, সেই পরিবেশটা গড়ুন। পুলিশ কেন নিষ্ক্রিয় হয়ে থাকবে? আপনারা এমন আন্দোলন করবেন, পুলিশ বলছে না ঠেকাতে গেলে আরো মৃত্যু ঘটবে, তার মানে তো বাংলাদেশে এরকম চলতেই থাকবে। আপনাদের দেশে চলবে। আমরা কেন বলছি? আমরা অধিকারের প্রশ্নে কথা বলছি, আমরা তো বলবো। না, আমরা 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 2024-এর 5 আগস্টের যে ঘটনা, সেই ঘটনার আগে যখন জুলাই ছাত্র আন্দোলন চলছিল, যখন ওই সময়কার আওয়ামী লীগ সরকারের সমস্ত ফোর্স দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছিল, গুলি চালানো হচ্ছিল, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা গভীরভাবে দেখেছি। এবং আমরা কিন্তু আমাদের মতো করে, যতটা সম্ভব আমাদের মতো করে এই আন্দোলনকে একটি তাদের ভাষায় স্বৈরাচার বা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হিসেবেই কিন্তু আমরা সবসময়, আমরাও মনে করি যে এই আন্দোলনটার পেছনে যুক্তি ছিল। আওয়ামী লীগের যারা বলছেন আমরা যেটা চাইছি সেটা করতে হবে, গ্লোবাল নিউজ নাকি বাংলাদেশের কোন টেলিভিশনের একজন সিনিয়র সাংবাদিককে সরিয়ে দেওয়ার কথা বলছে। ভাই, ওটা ওরকম না হলে গণতান্ত্রিক ভাবে ভোটে জিতে এসে সরকারে বসে কথাটা বলুন না। অদ্ভুত বিষয়। প্রথম আলোতে নির্বাচনটা হতে দিন। নাজনীন মুন্নিকে আমিও ব্যক্তিগতভাবে চিনি। বাংলাদেশের গণমাধ্যমে দীর্ঘদিন সাংবাদিকতা করার সুবাদে বাংলাদেশের অনেক সাংবাদিক। আপনারা তো কদিন পরে শেখ হাসিনাকে তাড়িয়েছেন, এরপর তো আপনারা বলেছেন ডক্টর ইউনূসকেও তাড়াবেন। তারা শিক্ষার কোনো দাম নেই। একদমই তাই। ডাক্তার ইউনূসকে তাড়াবেন না, মানে ডাক্তার ইউনূসকে যে কাঠগড়ায়, আজকে তারেক রহমান যে কালকে আসছেন বাংলাদেশের মাটিতে, তার দল, অনেক সাধারণ মানুষের তার সমর্থন রয়েছে, তাকে সুস্থভাবে আসতে দিন। ডাক্তার ইউনূসকে কাঠগড়ায় তারা তুলে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম যেরকম ভাবে শুরু থেকেই জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতা বা জঙ্গি সরকারের প্রধান হিসেবে ডাক্তার ইউনূসকে আগে ট্যাগ করতো, এইটা মোটামুটি এস্টাবলিশ করে ফেলেছেন এই গ্রুপ, প্রেসার গ্রুপ। ডাক্তার বাংলাদেশকে, ভারতকে গালাগাল দিন, কোনো অসুবিধা নেই। ডক্টর ইউনূসের সম্মানটা রাখুন। কালকে বুকে হাত রেখে বলুন কালকে কোনো গন্ডগোল করবেন না। তারেক রহমানকে সুস্থভাবে নামতে দিন ঢাকার মাটিতে। একদমই তাই। দেখো, একটার সঙ্গে একটা যুক্ত রয়েছে। আমি গত কয়েকদিন ধরে আমরা যখন বাইরে ছিলাম, তুমি আর আমরা কিন্তু আলোচনা করছিলাম যে 25 তারিখকে সামনে রেখে একটা গোষ্ঠী যাতে একেবারেই তারেক রহমানের দিকে নজর ঘুরে না যায়। কারণ তুমি দেখেছো যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর গোটা বাংলাদেশের সাধারণ মানুষের পুরো সেন্টিমেন্ট কিন্তু বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমানের দিকে ফোকাস হয়ে গিয়েছে। বিএনপির মহাসচিব উনি যখন প্রথম যেদিন প্রেস মিট করে ঘোষণা দিলেন, তারপর থেকেই বাংলাদেশের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া বিভিন্ন এবং ভারতীয় গণমাধ্যম জুড়ে বিএনপির এই শীর্ষ নেতার বাংলাদেশে ফেরার খবর শিরোনাম হতে শুরু করেছিল। এবং দেখো, এটার সঙ্গে একটা কিরকম ভাবে মিলে যাচ্ছে। তারপরেই হাদিকে এরকম ভাবে আততায়ীরা গুলি করলেন এবং তারপর হাদির মৃত্যু হলো। এবং হাদির মৃত্যুকে সামনে রেখে যারা যা করার তারা কিন্তু করে নিলেন। এবং পুরো মিডিয়া ফোকাস কিন্তু এখন তারেক রহমান, বিএনপি বা অসুস্থ বেগম খালেদা জিয়া নন। এখন কিন্তু পুরো মিডিয়া ফোকাস হচ্ছে এই ডেইলি স্টার, প্রথম আলো ভাঙা, হাদির এই যে তোমার ছায়ানট এবং 32 নাম্বার ভাঙা, এবং অবশ্যই আরেকটি কাজ, যে কাজটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা একেবারে দীপুর মতোই বলছি। দীপুকে যেরকম আততায়ীরা গুলি করে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা এখনো ধরতে পারেনি। আমি জানি না এই ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশের সরকার, প্রশাসন বা সংশ্লিষ্টরা কি বলবেন। একজন আততায়ী, আমাদের এখানে এরকম একটি ঘটনা ঘটলে আমরা কিন্তু আমাদের কলকাতা পুলিশ বা ভারতীয় গোয়েন্দা সংস্থা বা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষা
রক্ষাকারী বাহিনী তারা কিন্তু 48 থেকে 72 ঘন্টার মধ্যেই মাটির তলায় লুকিয়ে থাকলেও আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেন। আমরা বহু ক্লুলেস মার্ডার দেখেছি, তারপরেও কিন্তু আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পুলিশ মাটির তলা থেকে গিয়ে সেই মেইন অভিযুক্তকে তুলে এনে বিচারের মুখোমুখি করেছেন। বাংলাদেশের এত বড় ফোর্স, এত মানুষ, এত বিভিন্ন সাংবাদিক, গণমাধ্যম কর্মী গত 14 মাসে কিছু পোস্ট করার জন্য, গঠনমূলক সমালোচনা করার জন্য তাদেরকে গ্রেপ্তার, হামলা, মামলা টামলা দিয়ে একাকার করে ফেলা হলো। বহু সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হলো, প্রেস ক্লাব থেকে তাড়িয়ে দেওয়া হলো, বিভিন্ন গণমাধ্যম কু করে ফেলা হলো প্রশাসনের সামনে। তারা এত সক্রিয়, কিন্তু আলটিমেট এই হাদির মৃত্যুর সঙ্গে প্রকৃত যে দোষী, যাকে বলা হচ্ছে, বারবার করে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, ভারতে পালিয়ে গিয়েছেন, ভারত আশ্রয় দিয়েছে। আমি খুবই অবাক হচ্ছি। দেখুন, ভারত বাংলাদেশের সীমান্ত প্রায় 4500 কিলোমিটার, তার মধ্যে অরক্ষিত সীমান্ত রয়েছে 700 থেকে 800 কিলোমিটার, যেখানে জঙ্গল, জল, একেবারে ভৌগোলিকভাবে খুবই দুর্গম, সেখানে ফেন্সিং করা সম্ভব হয়নি। আর বাংলাদেশের সীমান্ত টপকে ভারতে প্রবেশ করার জন্য বাংলাদেশের নিজস্ব যে সীমান্ত রক্ষা বাহিনী, তাদের চোখে নজরদারি উপেক্ষা করতে হবে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নজরদারি উপেক্ষা করতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে এটা বাংলাদেশ থেকে ভারতে এসেছে, তাহলে এই দায়িত্ব তো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ওপরেই প্রথম পড়ে। তাকে কেন ছেড়ে দেওয়া হলো, বা এই ধরনের একজন অপরাধীকে কেন তারা ধরতে পারলেন না সীমান্তে নিরাপত্তা দেওয়ার সময়? এই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন। এবার আসি ভারতের অভ্যন্তরে। ভারত তো বরাবরই ভারতের সীমান্তরক্ষী বাহিনী তারা তাদের মতো করে চেষ্টা করে, এবং হাদির খুনি যে ওখান দিয়ে বেরিয়ে এসেছে না, গরু পাচারকারী বা অন্য কোনো স্মাগলার এসছে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে, হাদিকে খুন করেছে, এই যে ট্যাগ দিয়ে দেয়া হচ্ছে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখ এড়িয়ে নিশ্চয়ই যদি হাদির খুনি হিসাবে যদি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে মুখোমুখি হতো হাদির খুনিরা, নিশ্চয়ই বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিশ্চয়ই তাদেরকে গ্রেপ্তার করতো যদি ভারতে অনুপ্রবেশ করে থাকে। সুতরাং আপনাদের কাছে যদি সত্যিকারের তথ্য প্রমাণ থাকে, একটি সোশ্যাল মিডিয়া একটা ফটো, এই ছবি দেখিয়ে যে হাদির খুনিরা ভারতে পালিয়ে গিয়েছেন, ভারতে পালিয়ে গিয়ে তারা সেলফি তুলছেন, প্রথম কথা হচ্ছে যে এখন এই এআই দিয়ে তৈরি করা নাকি বাস্তবিক এটা সত্যি, সেটা তো কেউ দাবি করছেন না। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারাও নিশ্চিত নন যে তিনি ওই খুনি বা আততায়ী বা ঢাকায় রয়েছেন নাকি ভারতে পালিয়ে আসছেন। আজকে এতদিন হলো এখনো কিন্তু এই হাদির প্রকৃত যে খুনি তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এর মধ্য দিয়ে আসলে কি বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করানো, এবং আপনাদেরই ভাষায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতোই আপনার হাসিনা সরকারের ফেলে যাওয়া যে দুর্নাম, সেই দুর্নাম কিন্তু ডক্টর ইউনূস সরকারও কুড়িয়ে নিচ্ছেন নিজের হাতে, কিংবা তাকে কুড়িয়ে নেয়ার জন্য বাধ্য করা হচ্ছে তার চারপাশে যারা রয়েছেন। এটা হলে বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে যাবে এই মুহূর্তে, সেটা সত্যিকার অর্থে আমি তো গভীরভাবে আমি উদ্বিগ্ন। আমার এই সমালোচনা কিন্তু আপনারা গঠনমূলক ভাবে নেবেন বলে আমার বিশ্বাস। আমার আজকের বক্তব্য বা আমি বলতে চাইছি যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক এই মুহূর্তে তলানিতেই বলবো। আমি গত এপিসোডে তলানিতে শব্দটি ব্যবহার করতে চাইনি, যে তলানিতে যাওয়া গিয়েছে কিনা সেটা ব্যবহার করা যাবে না, কিন্তু আমি আজকে দাঁড়িয়ে, অর্থাৎ 24শে ডিসেম্বর 2025 আজকে দাঁড়িয়ে বলবো যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক অতীতের যে অতীতের ইতিহাস ব্রেক করে গেছে, এই সম্পর্ক আবার নতুন করে পুনরুদ্ধার করতে পারেন আপনারাই। ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ, তাদেরই একমাত্র ক্ষমতা রয়েছে এই সম্পর্ক আবার পুনরুদ্ধার করার। কিন্তু আজকের দিনে যা হয়েছে তারপর সেই সম্পর্ক কত দিনে, কত বছরে পুনরুদ্ধার হবে, সেটি সত্যিকার অর্থে আমার কাছে খুবই প্রশ্নের। আমি পরমাশিস তোমাকে একটা প্রশ্ন করব, তার আগে আমি যেটা বলি সবসময়, আমি জানি আজকের এই আলোচনার বহু অংশের সঙ্গে আপনারা অনেকেই বাংলাদেশ থেকে যারা দেখছেন একমত হবেন না, কিংবা কেউ হয়তো দেখবেন মন্তব্য করবেন না, কেউ হয়তো একমত হতেও পারেন। এই মতামত গণতান্ত্রিক চর্চার একটি অন্যতম অংশীদার
আপনারা আপনাদের ভালো লাগা কিংবা মন্দ লাগা নাই হতে পারেন, আপনারা আমাদের সঙ্গে একমত। স্বাভাবিকভাবে আপনারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের বুকে বাংলাদেশি রক্ত টগবগ করছে, আপনারা সেই জাতীয়তা বোধ থেকে সমালোচনা করতে পারেন, কিন্তু সেটি গঠনমূলক হবে এবং সেই সমালোচনা শুনে আমরাও যাতে শিখতে পারি এবং আমরাও যাতে আমাদেরও যাতে আরো চিন্তা ভাবনা প্রগাঢ় হয়, সুচারু হয়। কিন্তু এমন কোনো বক্তব্য লিখবেন না যেখানে জাতিবাদ, জাতিগত সংকট তৈরি হয় বা আপনাদের বুদ্ধিমত্তা বা চিন্তাশীলতা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন তৈরি হয়। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো না লাগলে শেয়ার নাও করতে পারেন। আর আজকে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, আমাদের এই আজকের বক্তব্য যদি ভালো লাগে, হতে পারে 10 দিনের আগের বক্তব্য আপনার ভালো নাও লাগতে পারে, তাই আপনার পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি মনে হয় যে না, এই চ্যানেলটি সত্য বলার চেষ্টা করছে, এই চ্যানেলটি বাস্তবতার উপর দাঁড়িয়ে রয়েছে, এই চ্যানেলটি হাসিনা, ডক্টর ইউনূস, জঙ্গিবাদ, মব কিংবা বিএনপি বা জাতীয় পার্টি বা আমাদের এখানকার বিজেপি, তৃণমূল বা সিপিএম কারো পক্ষে নির্দিষ্ট একটি এজেন্ডা নিয়ে কথা বলছে না, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এবং যথারীতি প্রতিদিনকার মতো আমাদের ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হয়, দেখার আমন্ত্রণ রইল। পরমাশি শেষ করবো, আজকের ভিডিওটা অনেকটা বড় হলো। এই মুহূর্তে খুব সংক্ষিপ্তভাবে বলবে যে ভারত বাংলাদেশের আজকের দিনে যে সংকট, যে সম্পর্কের অবনতি হয়েছে, তলানিতে গিয়েছে, সেটা পুনরুদ্ধারে তুমি কি কোনো পথ দেখতে পাও কিনা? কারণ আমরা শুধু সমালোচনাই করব আমার না। এখানে পথ বলতে, বাংলাদেশে যারা মব কথাটা শুনলে অত্যন্ত রেগে যাচ্ছেন, রাগান্বিত ভঙ্গিমা দেখাচ্ছেন, তারা যদি কোনো রাজনৈতিক দল থেকে রিপ্রেজেন্ট করেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের সমর্থন আছে কিনা আপনারা গণতান্ত্রিক ভোটে অংশ নিন, অথবা বাংলাদেশের মানুষের অধিকারের রক্ষা যদি আপনাদের জনতার ঢল হন, তাহলে গণতান্ত্রিক উৎসবটাকে শান্তিপূর্ণভাবে হতে দিন। আপনারা 100 বার আপনাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, ভারত বিদ্বেষী কথা বলুন, কিন্তু সেই ভারত বিদ্বেষী কথা যদি বাংলাদেশের সব মানুষের ভাষা হয় এবং সেটা যারা সমর্থন করবেন, যে রাজনৈতিক দলকে সমর্থন করবেন, সেই শিষ্টাচারটা রেখেও নির্বাচনটা হতে দিন। ধ্বংসের দিকে যাবেন না, ধ্বংসের দিকে যাবেন না। আপনারা তো একটা বিক্ষোভ করে একটা সরকারকে উৎখাত করেছেন, তাহলে আরেকটা সরকার গঠন হতে দিন। তারই মধ্যে এত বিক্ষোভ কিসের? আপনারাই বলুন। একটা স্বৈরাচারী সরকারকে তো আপনারা ফেলেছেন বিক্ষোভ দেখিয়ে, আরেকটা নতুন সরকারকে গঠন হতে সহায়তা দিন। এর মাঝে 16 মাসে এত বিক্ষোভ কিসের? তাহলে কি আপনারা নির্বাচন চাইছেন না? মব কথা শুনলে আপনাদের গায়ে আগুন জ্বলছে কেন? প্রশাসনকে নিষ্ক্রিয় হতে দিচ্ছেন কেন? না, শুধু কি বাংলাদেশের দর্শক, বাংলাদেশে যারা রয়েছেন তাদেরকেই বলবে? আমাদের ভারতের যারা এই মুহূর্তে জঙ্গি ডক্টর ইউনূস সরকার বা পাকিস্তানি ইউনূস সরকার, আপনারা হাদির খুনিকে ধরতে পারছেন না। হাদির খুনিকে ধরার জন্য আপনারা একটা হরতাল ডাকছেন না। আপনাকে ডেইলি স্টার ভাঙছেন, আপনারা গিয়ে প্রথম আলোর অফিস ভাঙছেন, সাংবাদিককে হুমকি দিচ্ছেন, রবীন্দ্রনাথের, নজরুলের গান যারা গায় তাদের উদীচী ছায়াটা গিয়ে আপনারা পুড়িয়ে দিচ্ছেন। আপনারা তো সেদিনকে ডক্টর ইউনূসের বাসার দিকেও দৌড়াচ্ছিলেন। কারা আপনারা? কোন রাজনৈতিক দল? রাজনীতিতে অংশ নিন, দেখা যাক বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের সমর্থন করে কিনা। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এনসিপি তো গঠন হয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে, এখনো পর্যন্ত আশীর্বাদ আছে। তাহলে সেই মব, যারা মব কথা শুনলে গায়ে লাগছে, তারা একটা রাজনৈতিক দল করে আপনার আসুন না নির্বাচনে, দেখা যাক আপনাদের সমর্থন আছে কিনা। মৌলবাদকে সমর্থন প্রতিষ্ঠা করবেন, করুন। বাংলাদেশের সাধারণ মানুষের সমর্থন নিয়ে মৌলবাদকে প্রতিষ্ঠা করুন। চোখে চোখ রেখে কথা বলবো মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, সেটা চায়না হোক, সেটা বাংলাদেশ হোক। না, তুমি পরামর্শটি শুধু বাংলাদেশের পরামর্শ কি? আপনারা শান্ত হন, আপনারা সাদা কাগজে লিখুন কি আমাদের করণীয় নির্বাচনের আগে। নির্বাচন আগে করবো, না অগ্নিসংযোগ ঘটাবো, না সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করব, নাকি মব কথা শুনলে আমাদের গায়ে জ্বলন ধরবে না? কোনটা করবেন আগে? 12 তারিখের আগে এটা সুষ্ঠুভাবে ভাবুন। না ইউনূসের কথা শুনে, নির্বাচন কমিশনের কথা শুনে দেশে নির্বাচনের উৎসবটাকে সামিল হতে হবে। এই পরামর্শ থাকলো বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক, বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতিক সকলের কাছে এই পরামর্শ থাকলো, সুন্দর বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য হোক ভারত বিদ্বেষী বাংলাদেশ, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের দেশটাকে গড়ুন। না, এটা গেল তো তোমার বাংলাদেশের সাধারণ মানুষের যারা সম্পর্কে বা তুমি বলতে যাচ্ছ, তাহলে আমাদের দেশের কূটনৈতিক, আমাদের দেশের সরকার বা আমাদের দেশের যারা এই মুহূর্তে
কলকাতা, দিল্লি, শিলিগুড়ি, আগরতলা, ত্রিপুরা, এই বিভিন্ন জায়গায় উত্তেজিত হয়ে দূতাবাস বা উপদূতাবাসের সামনে চিৎকার চেঁচামেচি করছে বা বিক্ষোভ দেখাচ্ছে, তারা কি দায়ী নয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? তুমি তাদের জন্য তোমার আমি তাদেরকেও পরামর্শ দেবো। আমি ভারত সরকারকে বলবো, অবশ্যই ভারত সরকার কাছে আমার আবেদন থাকবে যে আমাদের দেশের বিদেশ নীতিতে যে নীতি আছে, আমাদের দেশের যে হাই কমিশন গুলো আছে, আপনারা সেটাকে রক্ষা করবেন। অবশ্যই আমার আবেদন থাকবে। মানে ওইদিকে একটা জিগির হলে আবার এখান থেকে পাল্টা জিগির দিয়ে একটা আবার একটা শোনো, সেটা তো থাকবেই। শোনো, সেই বিক্ষোভটা, সেই রাগান্বিত পরিবেশটা তো থাকবে, কিন্তু আমি আমার দেশে বসে আন্দোলনের নামে আমি আমার দেশের সম্পত্তি নষ্ট করব? এটা কোনোদিন হতে পারে? কালিদাসের মতো যে ডালে বসে আছি সেই ডালই ভাঙছি। প্রথম আলো বা ডেইলি স্টার বা ছায়ানট, উদিচি বাংলাদেশের সরকারের তো সম্পত্তি, বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তো সেগুলো গড়ে উঠেছে। বাংলাদেশের সাধারণ সম্পত্তি বটেই, যেমন হাদিও বাংলাদেশের নাগরিক, সেরকম দীপু দাসও বাংলাদেশের নাগরিক। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আজকের এই আলোচনা শেষ করব। একটা সম্পর্ক শুধু সরকারি চিঠিতে টেকে না, বরং মানুষের মনে তার জায়গা থাকলেই টেকে এবং ভিত্তি পায়। গত 1 বছর আমরা দেখেছি, প্রশ্ন উঠেছে, ক্ষোভ উঠেছে, আস্থা কমার গুঞ্জনও উঠেছে এবং আস্থা কমার দৃশ্য আমরা দেখেছি। কিন্তু ইতিহাস বলে প্রতিবেশী সম্পর্ক ভাঙে না, বরং নতুন করে লেখা হয়। আর সেই লেখার প্রথম শর্ত কি? কথা বলা, সত্য শোনা আর বাস্তবতা মেনে নেওয়া। বছরের শেষ মানেই শেষ হয়ে গিয়েছে এমনটি নয়, বরং বছর শেষ মানে পরের বছরের একটি গল্প, তার ভূমিকা রচনা করা। চলুন আমরা আজকে সেই একটি ইতিবাচক দুই দেশের সম্পর্কের একটি গল্পের ভূমিকা দিয়ে বছরটি শেষ করি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।